এবং বাইং হাউসের মার্চেন্ডাইজিং ও কোয়ালিটি কন্ট্রোল, প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট, রিসার্চ ও ডেভেলপমেন্ট, মার্কেটিং, বিটিএমসি, বিজিএমসি, ডিজেআরআই, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল, ধান্যবোর্ড, কাস্টম ইত্যাদি সেক্টরে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারবৃন্দ কাজ করে যাচ্ছেন। বর্তমান বিশ্বে অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশও নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের টেক্সটাইল ও রপ্তানিমুখী পোশাক শিল্পের উপর। এরই প্রেক্ষিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পেশাজীবী সংগঠন হিসেবে ভবিষ্যৎ করণীয় ও সমস্যাগুলো চিহ্নিত করে সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করার প্রত্যয়ে আমাদের আজকের এই আয়োজন। প্রিয় সাংবাদিকবৃন্দ, তৈরি পোশাক রপ্তানিতে বর্তমানে খুবই স্বল্প পরিসরে প্রণোদনা সহায়তা দেওয়া হচ্ছে। বস্ত্র খাতে শতকরা 2 থেকে 5 ভাগ প্রণোদনা সহায়তা দেওয়া হচ্ছে। 1993-94 সালে প্রথম নগদ বিকল্প সহায়তা প্রদান শুরু হয়েছিল ওভেন খাত থেকে। পরবর্তীতে নিট খাতে তা সম্প্রসারণ করা হয়। তখন শতকরা 25 ভাগ হারে এই সহায়তা দেওয়া হতো। এজন্যই এই সহায়তা দেওয়া হয়েছিল যে ওভেন খাত সবচেয়ে কম লাভজনক খাত। বাংলাদেশের সুতার মূল্য বেশি হওয়ার কারণে ওভেন খাত টিকতে পারছিল না। তখন নিট খাত খুব একটা সম্প্রসারিত হয়নি, কিন্তু এই নগদ সহায়তার কারণে নিট খাত খুব দ্রুত সম্প্রসারিত হয় এবং বস্ত্রশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। যার ফলস্বরূপ নিট খাত বর্তমানে রপ্তানি আয়ের শীর্ষে অবস্থান করছে। নিট খাতে সহায়তা বৃদ্ধির কারণে নিট শিল্পে স্থানীয় সুতা ব্যবহার বৃদ্ধি পায়। অন্যদিকে ওভেন খাতে প্রাণের সঞ্চার হয়। হোম টেক্সটাইল, ডেনিম প্রভৃতি শিল্প প্রতিষ্ঠিত হতে থাকে। সাথে সাথে তৈরি পোশাক শিল্পের প্রসার ঘটে, দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তোলে এবং দেশে ব্যাপকভাবে কর্মসংস্থানের সৃষ্টি হয়। অন্যদিকে স্পিনিং শিল্পে বিনিয়োগ বৃদ্ধি পায়, যার ফলস্বরূপ আজকে দেশে বৃহৎ আকারে স্পিনিং কারখানা বিদ্যমান। আশানুরূপ প্রবৃদ্ধি ঘটে ওভেন শিল্প, ওভেন ডাইং, প্রিন্টিং, ফিনিশিং শিল্পে। একদিকে ওভেন খাত কম লাভজনক হয় এবং ওভেন ডাইং কারখানা সেভাবে গড়ে না ওঠার কারণে ওভেন সেক্টর সম্প্রসারিত হতে পারেনি। অন্যদিকে প্রণোদনার পরিমাণ কমিয়ে দেওয়ার কারণে ওভেন খাত আরো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। বর্তমানে একই অবস্থা মুখোমুখি হচ্ছে নিট ও ওভেন উভয় ক্ষেত্রে রপ্তানিকারকরা। প্রণোদনা শতকরা 2 থেকে 5 ভাগ করায়, এমনকি কোনো পণ্যে শূন্য করায় বর্তমানে পুরো টেক্সটাইল সেক্টর হুমকির মুখোমুখি দাঁড়িয়ে আছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে বর্তমানে দেশজ রপ্তানির শতকরা 84 ভাগ রপ্তানি করে থাকে শুধুমাত্র তৈরি পোশাক খাত। আর এই তৈরি পোশাক খাতের উপর নির্ভর করে ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড শিল্পের ব্যাপক বিনিয়োগ হয়েছে। গত 2023 এবং 2024 সনে একদিকে শ্রমিক অসন্তোষ, জ্বালানি ও বিদ্যুৎ ঘাটতি এবং অনিয়মিতভাবে গ্যাসের সরবরাহ, অন্যদিকে গত 2023 সনে হঠাৎ করে গ্যাসের বৃদ্ধি 250 ভাগ পর্যন্ত বৃদ্ধি করা হয়। 250 গ্যাসের মূল্য 250 ভাগ পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়। এর ফলে টেক্সটাইল শিল্প কারখানাগুলোকে চ্যালেঞ্জ ও ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে 2024 সনে বাংলাদেশে $38.48 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি হয়। পর্যাপ্ত গ্যাস ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে বর্তমান কাঠামোর মধ্যে $50 বিলিয়ন রপ্তানি সম্ভব বলে আমরা মনে করি। বর্তমান সরকার বিদেশি ও দেশীয় বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাচ্ছে নতুন শিল্প স্থাপনের জন্য, কিন্তু গ্যাসের সরবরাহের নিশ্চয়তা না দিয়ে নতুন কারখানায় গ্যাস সংযোগের ক্ষেত্রে পুরাতন বা চলমান কারখানার চেয়ে গ্যাসের মূল্য 33% বেশি নির্ধারণ করে মূলত নতুনদের শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে অনুৎসাহিত করছে। বর্তমানে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে প্রধানত কটন ফেব্রিক ও গার্মেন্টস রপ্তানি করে থাকে। নন কটন বা ম্যানমেড ফাইবার দ্বারা প্রস্তুতকৃত রপ্তানির পরিমাণ মাত্র 25 ভাগের মতো, যা প্রধানত আমদানি নির্ভর কাপড়ের উপর নির্ভরশীল। বাংলাদেশের একটি বিরাট সুযোগ সৃষ্টি হবে যদি আমরা ম্যানমেড ফাইবার ও ফেব্রিক তৈরি করে উন্নত মানের ফ্যাশনেবল গার্মেন্টস রপ্তানি করতে পারি। এজন্য বিশাল আকারের বিনিয়োগ ও জ্বালানি নিশ্চয়তা ও সহজলভ্যতা প্রয়োজন। তৈরি পোশাক
শিল্পের মূল্য হ্রাস পাওয়ায় গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি, শ্রমিকের বেতন বৃদ্ধি, অধিকতর মূল্যস্ফীতির কারণে ইতিমধ্যে 500 ছোট বড় কারখানা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সবচেয়ে সম্ভাবনাময় টেক্সটাইল খাতের বিপুল পরিমাণ কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নাই। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তৎকালীন সরকার উৎপাদনমুখী শিল্পে যে কোনো পরিমাণ বিনিয়োগে প্রশ্ন ব্যতীত অপদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ করে দিয়েছিল। সে সময় তার সুফলও পাওয়া গিয়েছিল, প্রচুর পরিমাণে শিল্পে বিনিয়োগ হয়েছিল। এই সুবিধা প্রদান করার সুফল দেশ ও জনগণ পেয়েছে। উপরন্তু দেশীয় কালো বা অপ্রদর্শিত টাকা শিল্পে বিনিয়োগের ফলে টাকা পাচারকে অনুৎসাহিত করা গেছে। আসন্ন বাজেটে অপ্রদর্শিত অর্থ শিল্প বিনিয়োগের সুবিধা প্রদান করার জোর দাবি জানাচ্ছি। এছাড়াও গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়মিতকরণ, ব্যাংক সুদের হার 10 ভাগে নামিয়ে আনা, ব্যাংকিং চার্জ কমানো, বন্দরের চার্জ হ্রাস, শ্রমিক অসন্তোষ, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে শিল্প উৎপাদনের গতিশীলতা আনয়নের পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। বিগত কিছুদিন যাবৎ তৈরি পোশাক ও বস্ত্র শিল্পে বেশ কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে, যার ফলে উৎপাদন বন্ধ থেকেছে। এ নিয়ে দেশি বিদেশি উদ্যোক্তা ও ক্রেতাগণ উদ্বিগ্ন। যে কোনো পরিস্থিতিতে শিল্প ক্ষেত্রে শৃঙ্খলা অসন্তোষ মুক্ত রাখার তীক্ষ্ণ দৃষ্টি সরকারের দিতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, 2025-2026 সালের জাতীয় বাজেটে টেক্সটাইল খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এই শিল্পের প্রসারের মাধ্যমে বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিম্নে কতিপয় প্রস্তাব উপস্থাপন করছি। 1. গ্যাস ও জ্বালানি। বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্প খাতের উপর গ্যাসের উপর গভীরভাবে নির্ভরশীল, যা স্পিনিং, উইভিং, ডাইং ও ফিনিশিং প্রক্রিয়ার জন্য অপরিহার্য। তবে বর্তমানে শিল্পটি একটি গুরুতর গ্যাস সরবরাহ সংকটে ভুগছে। এর ফলে লক্ষিত উৎপাদন বিলম্ব হচ্ছে। গার্মেন্টস কারখানাগুলোতে সময় মতো সুতা ও কাপড় সরবরাহ করা যাচ্ছে না। উপরন্তু গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি উৎপাদন খরচকে ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক ক্রেতারাও এই বাড়তি খরচ এর সমন্বয় করেনি। এসব কারণে শিল্পে নাজুক প্রভাব বিস্তার করছে। এমত অবস্থায় গ্যাসের মূল্য পুনর্মূল্যায়ন করে 2023 সনের পূর্বের ধার্যকৃত মূল্য পুনর্নির্ধারণ করার জোর দাবি জানাচ্ছি। এজন্য আসন্ন বাজেটে পেট্রোবাংলাকে প্রয়োজনীয় ভর্তুকি প্রদানের ব্যবস্থা করা হোক। গ্যাসের বাধাহীন সরবরাহ নিশ্চিতের জন্য সময় মতো এলএনজি, এই জায়গায় একটু মিস্টেক হয়েছে, বানানে এলএমজি হয়েছে, এটা হবে এলএনজি। সময় মতো প্রয়োজনীয় এলএনজি আমদানি করে সরবরাহ নিশ্চিতের জন্য বিশেষভাবে বরাদ্দ প্রদান করার দাবি জানাচ্ছি। এছাড়া শিল্প অঞ্চলে ধারাবাহিক গ্যাস সরবরাহ ও চাপের মাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে গ্যাস বিতরণ ব্যবস্থা আপগ্রেড, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নতুন কূপের সন্ধানে খনন প্রক্রিয়া চালু রাখার জন্য বিশেষ বরাদ্দ প্রদান করার দাবি জানাচ্ছি। নতুন শিল্পে গ্যাস সংযোগের মূল্য পুরাতন শিল্পের ন্যায় একই মূল্য নির্ধারণ করা বাঞ্ছনীয়। 2. পোশাক রপ্তানিতে শুল্ক। বর্তমানে প্রচলিত রপ্তানির উপর শুল্ক হিসাবে 1% হিসাবে এআইটি প্রদান করতে হয়। পূর্বে যা ছিল 0.30%। বর্তমানে রপ্তানিতে মন্দাভাব ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রতিযোগিতায় বাণিজ্যের টিকে থাকার জন্য এই হার 0.25% নির্ধারণ করা হোক। 3. বিনা ডিক্লারেশনের বিনিয়োগ। বর্তমানে দেশে প্রচুর পরিমাণে অপ্রদর্শিত টাকা বিদ্যমান। এছাড়া ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়েও এই অপ্রদর্শিত টাকা রয়েছে। টাকা পাচার রোধ ও দেশের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে রপ্তানিমুখী শিল্পে বিনা বাধায় অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ করে দেওয়ার প্রস্তাব করছি। এই পদক্ষেপের ফলে দেশের শিল্পে ব্যাপক বিনিয়োগ হবে বলে আমরা বিশ্বাস করি। 4. বস্ত্র শিল্পে বিদেশি নিয়োগ। দেশের টেক্সটাইল শিল্পে বিশেষজ্ঞ নিয়োগের নামে বিদেশি নিয়োগ দিয়ে বেশ কিছু ক্ষেত্রে ফ্লোর লেভেলের কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। বৈদেশিক মুদ্রায় তাদের বেতন ভাতা দেওয়ার ফলে দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকারও কর থেকে বঞ্চিত হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে
বিদেশি বিশ্ববিদ্যালয়ের যে বেতন কাগজে কলমে দেখানো হচ্ছে তা শুভঙ্করের ফাঁকি বলে আমাদের মনে হয়। কেননা অনেক ক্ষেত্রেই তাদের মূল বেতন যা দেখানো হয় তার চেয়ে অধিক হারে বেতন তাদের প্রদান করা হয়। এখানেও সরকার কর থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে দেশে প্রায় 20,000 টেক্সটাইল ইঞ্জিনিয়ার শিল্প কারখানাগুলোতে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। অনতিবিলম্বে সকল অপ্রয়োজনীয় বিদেশি নিয়োগ বাতিল ও ওয়ার্ক পারমিট ব্যতীত বিদেশি নিয়োগ বন্ধ করার দাবি জানাচ্ছি। 5. ব্যাংক সুদের হার। রপ্তানিমুখী বস্ত্র শিল্পের জন্য ব্যাংক সুদের হার সর্বোচ্চ 10% করে অন্যান্য ব্যাংকিং চার্জ কমিয়ে সহনীয় মাত্রায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করছি। 6. খুচরা যন্ত্রাংশ ও ডাইস কেমিক্যাল। রপ্তানিমুখী বস্ত্র শিল্পে খুচরা যন্ত্রাংশ ও ডাইস কেমিক্যালস আমদানিতে বিভিন্ন প্রকার কর, ভ্যাট ইত্যাদি বিদ্যমান, যা সম্পূর্ণ রহিত করার প্রস্তাব করছি। স্থানীয়ভাবে উৎপাদিত বস্ত্র কারখানাগুলোতে ব্যবহারের জন্য এসবের উপর উচ্চ হারে কর দিতে হচ্ছে, যা প্রত্যাহার করা হোক। রাসায়নিক ও ডাইস্টাফ আমদানির জন্য জটিল ট্যারিফ কাঠামো বাতিল করে একটি ফ্ল্যাট রেট চালু করার দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা হয়তো জানেন যে আমাদের টেক্সটাইল সেক্টরে একটিমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। সেই প্রসঙ্গে আমি 7 নম্বরে বলছি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। পাট ও বস্ত্র খাতে গবেষণা ও উচ্চশিক্ষিত প্রকৌশলী সরবরাহ করার লক্ষ্যে গঠিত একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস, যা তেজগাঁয়ে অবস্থিত, তা খুবই ছোট এবং এখানে শিক্ষার্থীদের আবাসন সমস্যা প্রবলভাবে বিদ্যমান। এই সমস্যার সমাধানকল্পে বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্বাচল প্রকল্পে বা তার আশেপাশে 50 একর জমি বরাদ্দের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের নিকট আবেদন করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। এছাড়া টেক্সটাইল শিক্ষা ও গবেষণার কাজে বিশেষ বরাদ্দের দাবি জানাচ্ছি। 8. তুলা ডাম্পিং এর জন্য ফ্রি জোন। বাংলাদেশের টেক্সটাইল শিল্পের সুতা ও কাপড় উৎপাদনের জন্য আমদানিকৃত তুলার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে তুলা সংগ্রহের বর্তমান প্রচলিত পদ্ধতিতে উল্লেখযোগ্য বিলম্ব, কাস্টমস হয়রানি এড়ানোর নিমিত্তে তুলা ডাম্পিং এর জন্য কেন্দ্রীয়ভাবে ফ্রি জোন করে গুদামজাত করার পরিকল্পনা হাতে নেওয়ার দাবি জানাচ্ছি। এছাড়া বাংলাদেশের স্পিনিং কারখানাগুলোর জন্য প্রয়োজনীয় তুলা সিংহভাগ আমদানি নির্ভর। দেশে বর্তমানে তুলা উৎপাদন অতি নগণ্য। তুলা উৎপাদনের জন্য তুলা উন্নয়ন বোর্ডের মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করে স্থানীয়ভাবে তুলা উৎপাদনের উদ্যোগ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। এতে করে অনেক বৈদেশিক মুদ্রা